আজকের আলোচনা রবীন্দ্রনাথ ঠাকুরের সেই হৃদয়স্পর্শী ছোট গল্প শুভা নিয়ে। এমন এক মেয়ের গল্প যে কথা বলতে পারে না, কিন্তু যার নীরবতাই আমাদের ভাষা, সমাজ আর ভালোবাসার ধারণা নিয়ে নতুন করে ভাবতে শেখায়। গল্পের শুরুটাই দেখুন কি অসাধারণ এক আইরনি বা পরিহাস দিয়ে, আর এটাই যেন মেয়েটির পুরো জীবনের গল্পটা বলে দেয়। নামটা একবার ভাবুন, সুভাষিনী, মানে যে সুন্দরভাবে কথা বলে, অথচ সে কথাই বলতে পারে না। কি অদ্ভুত, তাই না? এই নামটাই যেন তার জীবনের সবচেয়ে বড় একটা প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে। কণ্ঠহীন এক মেয়ে। আচ্ছা, যে মেয়ে কথা বলতে পারে না, সে এই কথার দুনিয়ায় কিভাবে নিজেকে প্রকাশ করে? চলুন সেটাই একটু দেখি। শুভার ভাষাটা কিন্তু জিভের না, তার ভাষা হলো তার ওই বড় বড় কালো চোখ দুটো। দেখুন, আমরা যখন কথা বলি তখন তো অনেক কিছু সাজিয়ে গুছিয়ে বলি, তাই না? কিন্তু শুভার চোখের ভাষায় কোনো রাগঢাক ছিল না, একদম সরাসরি, ফিল্টার ছাড়া। মনের ভেতর যা চলত সবটাই যেন তার চোখে ভেসে উঠত। তার ওই চোখ দুটো যেন একটা খোলা বই, কখনো খুশিতে ঝলমল করছে, তো কখনো গভীর দুঃখে ছায়া নেমে আসছে। কখনো মনে হচ্ছে যেন অস্ত যাওয়ার চাঁদ, একদম শান্ত স্থির, আবার কখনো অস্থির বিদ্যুতের মতো ঝিলিক দিয়ে উঠছে। মানে তার ভেতরের পুরো দুনিয়াটাই দেখা যেত ওই চোখের ভাষায়। নিজ ঘরেই পরবাসী। অদ্ভুত ব্যাপার হলো, নিজের বাড়িতেই শুভা ছিল ভালোবাসার আর বলা যায় লজ্জার একটা কারণ। তার এই কথা না বলতে পারাটা পরিবারের মধ্যেই একটা দেয়াল তুলে দিয়েছিল। ব্যাপারটা ছিল ঠিক এরকম। তার মা ভাবতেন শুভা তার গর্ভের কলঙ্ক, একটা লজ্জা, একটা নীরব বোঝা। মানে মায়ের কাছে শুভার জন্মটা ছিল একটা ব্যক্তিগত ব্যর্থতার মতো। আর ঠিক তার উল্টো দিকে ছিলেন বাবা, বাণীকণ্ঠ। তিনি কিন্তু অন্য মেয়েদের থেকেও শুভাতেই বেশি ভালোবাসতেন, কারণ তিনি বুঝতেন শুভার ওই নীরবতার ভাষাটা তিনি ঠিকই পড়তে পারতেন। আর মায়ের এই অবহেলা, এই প্রত্যাখ্যান, এটা তো ছোটবেলা থেকেই শুভার মনে গেঁথে গিয়েছিল। সে নিজেকে ঈশ্বরের অভিশাপ ভাবতে শুরু করে। সব সময় চেষ্টা করত সবার থেকে নিজেকে লুকিয়ে রাখতে, আড়াল করে রাখতে। সে আসলে মানুষের ভিড় থেকে পালিয়ে বেড়াত। নীরবতার সঙ্গীরা তো মানুষের কাছে যখন সে বন্ধু পেল না, তখন শুভা তার নিজের জগৎটা খুঁজে নিল। কোথায়? প্রকৃতির মধ্যে। কারণ প্রকৃতির তো আর কথার দরকার হয় না। শুভার সবচেয়ে কাছের বন্ধু কারা ছিল জানেন? মানুষ নয়, ছিল দুটো গরু, সর্বশী আর পাঙ্গুলি। সাথে একটা ছাগল আর একটা বিড়াল ছানাও ছিল। এই পশুরাই ওকে বুঝত। ওদের কাছে শুভার কথা না বলতে পারাটা কোনো সমস্যাই ছিল না। ওরা শুভার পায়ের শব্দ পর্যন্ত চিনত, বুঝত কখন শুভার মন খারাপ। ও যখন ওদের আদর করত, গায়ে হাত বুলিয়ে দিত, ওরাও যেন ওকে শান্ত করার চেষ্টা করত। এই যে নিঃস্বার্থ ভালোবাসা, এটাই ছিল শুভার বেঁচে থাকার আশ্রয়। আসলে প্রকৃতিই যেন শুভার হয়ে কথা বলত। নদীর শব্দ, পাতার আওয়াজ, পাখির ডাক, এই সব কিছুই ছিল তার ভাষা। এই নীরব মেয়েটার ভেতরের যে বিশাল জগৎ, সেটাকে প্রকৃতিই যেন আমাদের সামনে তুলে ধরত। এক মানবিক সংযোগ। তবে হ্যাঁ, মানুষের সাথে তার যে একেবারেই কোনো যোগাযোগ ছিল না, তা কিন্তু নয়। এক অপ্রত্যাশিত জায়গা থেকে একটা ক্ষীণ আলো এসে পড়েছিল তার জীবনে। আর সেই আলোটা ছিল প্রতাপ। গ্রামের সবাই যাকে এক ডাকে অলস বা অকর্মণ্য বলে চেনে। তার প্রধান কাজ কি? ছিপ ফেলে মাছ ধরা। আর এই কাজেই প্রতাপ তার জন্য একদম পারফেক্ট একজন সঙ্গী খুঁজে পেয়েছিল, শুভাকে। কিন্তু কেন? প্রতাপের জন্য শুভা নিখুঁত সঙ্গী কেন ছিল? খুব সহজ উত্তর, কারণ শুভা চুপচাপ বসে থাকত, মাছেরা বিরক্ত হতো না। এই প্রথমবার, ভাবুন একবার, এই প্রথমবার শুভার নীরবতাটা তার কোনো অক্ষমতা ছিল না, বরং একটা গুণ হয়ে দাঁড়িয়েছিল। আর তাই তো প্রতাপ ওকে ভালোবেসে ডাকত সু বলে। আর কারো কাছে দরকারি হয়ে ওঠার এই অনুভূতিটা শুভার জন্য ছিল একদম নতুন। ও চাইত প্রতাপের জন্য আরও কিছু করতে, প্রমাণ করতে যে ও পারে। তাই তো রোজ ওর জন্য পান সেজে নিয়ে আসত, আর মনে মনে ভাবত, ইস, যদি কোনো জাদুর মতো কিছু করে প্রতাপকে তাক লাগিয়ে দেওয়া যেত। কি সেই জাদু! শুভা কল্পনা করত ও যেন এক জলকুমারী হয়ে গেছে, নদীর ঘাটে রেখে এসেছে সাপের মাথার মণি। সেই মণি দেখে প্রতাপ যে না জলে ডুব দিয়েছে, অমনি পৌঁছে গেছে এক রূপোর প্রাসাদে,
আর সেখানে কে? সেখানে শুভা, পাতালপুরীর নীরব রানী। এই যে কল্পনার জগৎ, এটাই ছিল ওর বাস্তবতার কষ্ট থেকে পালানোর একটা রাস্তা, এক অনিশ্চিত ভবিষ্যৎ। কিন্তু কল্পনা দিয়ে তো আর জীবন চলে না। শুভা যত বড় হতে লাগল, বাস্তব পৃথিবীর কঠিন দিকগুলো, সমাজের চাপ, সবকিছু যেন ওর দিকে ধেয়ে আসতে শুরু করল। গ্রামে কানাঘুষা শুরু হয়ে গেল। লোকে বলতে শুরু করল, আরে মেয়ে তো বড় হয়ে গেছে, বিয়ে দিতে হবে না? বোবা মেয়ের বিয়ে দেবে কিভাবে? মানে সমাজের চোখে শুভা তখন পরিবারের জন্য একটা বোঝা, একটা কলঙ্ক হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে সমাজে একঘরে হয়ে যাওয়ার ভয়ে শুভার বাবা বাণীকণ্ঠ একটা খুব কঠিন সিদ্ধান্ত নিলেন। এমন একটা সিদ্ধান্ত যা শুভার জীবনটাকে আমূল বদলে দেবে। সিদ্ধান্তটা হলো গ্রাম ছিঁড়ে দেবে, চলে যাবে কলকাতা। একবার ভাবুন তো, যে প্রকৃতি ছিল শুভার ভাষা, তার বন্ধু, তার আশ্রয়, সে চেনা জগৎ থেকে তাকে ছিঁড়ে নিয়ে যাওয়া হচ্ছে এক অচেনা গোলমালের শহরে। আর গল্পটা এখানেই আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করিয়ে দেয়। যে মেয়েটা প্রকৃতির ভাষায় কথা বলে, সে কি শহরের এই ভিড়ে, এই কোলাহলের মধ্যে নিজেকে বোঝাতে পারবে? যে জগৎটা ওকে বুঝত, সেখান থেকে উপড়ে নিয়ে গেলে ওর কি হবে? এই প্রশ্নটাই যেন গল্পটাকে আরও করুণ, আরও গভীর করে তোলে।